সম্মানিত ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে একটা অঙ্ক বোর্ডের উপর অবস্থান করতেছে। এই অঙ্কটা কিন্তু তোমাদের সেট ফাংশনের অঙ্ক। তো এই অঙ্কটা আমি যথারীতি যতগুলো রিসার্চ করছি, এই অঙ্কটা দেখা গেছে প্রত্যেক বোর্ডে এটা অবস্থান করছে। তো যাই হোক, আমরা এই অঙ্কটা সমাধান করতে যাব। সর্বপ্রথমে ক নম্বরে কি বলছে, দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমাকে আগে সিটাকে আক্রমণ করতে হবে। এই যে সিতে এখানে যে কথাগুলো লেখা রয়েছে, আমরা একটু চলে আসি এদিকে। দেখি যে সিতে এই কথাটাকে এখানে আমরা হুবহু তুলে দিয়েছি, তাই না? তো অনেকজনে এটা বুঝে, অনেকজন এটা আবার বুঝে না। কেন বুঝে না আমি বলে দেই। যখন দেখে যে এই চিহ্নটা দেওয়া আছে, মানে এটা কি, আবার এই চিহ্নটা দেওয়া আছে, এটা কি, অনেকজন এটা থিঙ্ক করতে পারে না, বুঝতে পারে না যে আসলে এটা দিয়ে আমি কি করব। আসলে তোমাদের বুঝাচ্ছে কি, আমি একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা প্রতিবার এটা করতে পারবা। বুঝাচ্ছে যে এক্স এর এমন একটা মান নাও যে মানটা নিলে 7 এর চেয়ে বড় হয়। এক্স এর মানটা এমন নিবা যেন ওই মানটা 7 থেকে বড় হয়। আর এইখানে বলছে এক্স এর এমন একটা মান নাও যে মানটা নেওয়ার পরে 136 অর্থাৎ 136 এর চেয়ে ছোট হয়, এমন মান নিতে হবে। তো আমরা এই জন্য আমরা তো জানি না যে কোন মানটা আমাদের জন্য গ্রহণযোগ্য হবে, তাই আমরা একটু গবেষণা করে দেখবো। গবেষণা করা মানে কি, এক্স এর মান 1 নিয়ে দেখি। যখন দেখলাম এক্স এর মান 1, তখন 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়। 7 এর চেয়ে কি এটা বড় না? তাহলে 7 এর চেয়ে 1 কখনো বড় হতে পারে না, তাহলে এটাকে আমি এভাবে কেটে দিতে পারি। সুতরাং এটা গ্রহণযোগ্য না। আর ওইদিকে একটু তাকাই, এই যে 1 এর চেয়ে 136 বড়, এইদিকে আবার গ্রহণযোগ্য। তবু রেখে দিই, যেহেতু দুইটার মধ্যে যদি একটা গ্রহণযোগ্য না হয়, মনে মনে ভাবা ওইটা আমি নিবই না। আর দুইটাই গ্রহণযোগ্য হইলে কিন্তু আমরা নিব মানটা। এবার দেখি এক্স এর মান 2 নিয়েছি, তাহলে 2 দুগুণা কত বাবা 4। 7 এর চেয়ে কি 4 বড় না? অসম্ভব। তাহলে এটাও গ্রহণযোগ্য না, তার ওইদিকে দেখার দরকার নাই। আর তবু আমরা দেখাই দিচ্ছি 2 এর উপর কি মানে 8, 8 এর চেয়ে 136 বড়, এটা আবার গ্রহণযোগ্য, তবু আমরা এটা নিব না। এবার 3, এক্স এর মান যখন 3 হলো, তখন সিরিয়ালটা তাকায় দেখো 1 2 3 4 5 6, এইভাবে তোমরাও নিতে পারবা। আরো যদি লাগে আরো নিতে পারবা। তো এখন 3 নিচ্ছি, তাহলে 3 3 কত হয়? 9। 7 এর চেয়ে কি 9 বড়? হ্যাঁ, এটা গ্রহণযোগ্য, 7 এর চেয়ে 9 বড়। আর 3 3 9, 3 9 27, 27 এর চেয়ে 136 বড়, বা একদম দুইটাই গ্রহণযোগ্য হয়েছে। আবার নামি 4। এবার দেখি এক্স এর মান যখন আমরা 4 নিব, 4 4 কত? 16। 7 এর চেয়ে 16 কিন্তু বড়, তাহলে এটাও গ্রহণযোগ্য। আবার এইখানেও দেখো 4 এর উপর কি 4 4 16, 4 16 64, 64 এর চেয়ে আবার 136 বড়, গ্রহণযোগ্য। তাহলে এরপরে চলে যাই 5 দিয়ে, দেখি চলতেই থাকবে ইনশাআল্লাহ। 5 5 এ 25, 5 স্কয়ার মানে কি 5 5 এ 25, 7 এর চেয়ে 25 বড়। আবার 5 5 এ 25, 5 25 সঙ্গে 125, 125 এর চেয়ে 136 বড়, গ্রহণযোগ্য, মানে এটাও হচ্ছে। আচ্ছা, তারপরে দেখি 6, 6 6 কত হয়? 36, 7 এর চেয়ে 36 বড়, গ্রহণযোগ্য, ঠিক আছে। কিন্তু 6 6 36, 36 6 হয় 216, 136 এর চেয়ে কি 216 বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দরকার ছিল কিন্তু 136টা যেন বড় হয়, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কারণ 216 চেয়ে 136 ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্য হলো কোথা থেকে স্যার? এই যে 3 4 5। তাহলে আমরা সি মান পেয়ে গেলাম 3 4 5। এই যে এইভাবে আমরা করব। এটা সি মান বা বি মান বা এর মান এইভাবে নির্ণয় করতে বলে। এটা কিন্তু পরীক্ষা বারবার আসে, কিন্তু ছাত্ররা দিতে চায় না, মনে করে এটা জ্ঞানজাম না। এটা অনেক ইজি, এটা জ্ঞানজাম না। এইভাবে ঠান্ডা মাথায় করবা। আমি যদি ধীরে 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 বুঝাইতাম তোমাদের, তাহলে একটু সময় বেশি লাগবে। তারপরও যথেষ্ট ভাবে বললাম, আবার বলে দিচ্ছি। একবার 1 দিয়ে, একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 4 দিয়ে, একবার 5 দিয়ে, একবার 6 দিয়ে, এইভাবে তোমরা মান বসিয়ে দেখবা যে এই মানটার সাথে বসার পরে এইখানে যে মানটা দেওয়া আছে নির্দিষ্ট, এটার চেয়ে এটা বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তাহলে গ্রহণযোগ্য, আর যদি 7 এর চেয়ে যদি ছোট হয়ে যায় গ্রহণযোগ্য নয়। নিশ্চয় বুঝতে পারছো? তাই এই মানটা আমরা নির্ণয় করলাম। এরপরে আবার প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলে দিছে, এখানে তাকায় দেখবা, পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পিসি এর উপাদান সংখ্যা, এই যে উপাদান সংখ্যা কথাটা বললেই তোমাদের কি করতে হবে? চলে আসে এদিকে। উপাদান সংখ্যা মানে হলো এইগুলো, এই যে 3 4 5, এই উপাদান সংখ্যাগুলো কাকে সমর্থন করে? 2n কে। আমরা একটু লক্ষ্য করি, এই উপাদান সংখ্যা বললে এগুলো কিভাবে বের করতে হবে? 3 কে একবার আলাদা করলাম, 4 কে আলাদা, 5 কে আলাদা। এবার 3 এর সাথে 4, 3 এর সাথে 5, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইবার 3 তো বাদ, আর তো 3 নিতে পারবে না। 4 এর সাথে 5, আর তো কেউ কাউকে নিতে পারতেছে না। এজন্য 3 4 5 একসাথে বসে গেল। একসাথে বসার পরে শেষে একটা ফাঁকা সেট দিতে হবে। অনেকজন বলে, স্যার আমি তো প্রশ্নে একটা গাইডে পড়েছি বা প্রশ্ন থেকে করে দেখছি যে ফাঁকা সেটটা সামনে বসে।
তোমার ইচ্ছের উপরে ডিপেন্ডস করে। ফাঁকা সেটটা সামনেও দিতে পারো, পরেও দিতে পারো, কিন্তু দিতে হবে। ফাঁকা সেটটা তোমাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক, সামনে অথবা পরে। এবার তুমি গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8টা উপাদান। ফাঁকা সেটটাকে ধরতে হবে, কয়টি উপাদান হয়েছে? 8টি। তাহলে n সমান 3। এখন অনেকজন বলে যে স্যার n সমান 3 হলো কেন? এই যে সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা, তার মানে n সমান 3। আর যদি এখানে সংখ্যা 4টা থাকতো তাহলে n সমান 4। এখানে যদি সংখ্যা 5টা থাকতো তাহলে n সমান 5 বসতো। আর এখানে কি কে সমর্থন করে? 2n কে। তাহলে 2 এর উপরে পাওয়ার n ছিল, n এর মান কত পাইছি? 3। তাহলে 2 এর উপর আমরা 3 বসাইছি, মানে 2 3 বা 2 2 4 4 2 8। মাশাআল্লাহ, এই 8 মিটে গেছে। তাহলে আমরা লিখব সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। দেখাতে বলছে এইজন্য সুট লেখা হয়েছে, আর যদি বলতো প্রমাণ করো তাহলে প্রুফ লেখা হয়তো। নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো। এটা বারবার বাসায় কালচার করো, প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার দেখো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপর আমরা তাকাই এই সৃজনশীলের যে খ নাম্বারটা বাকি ছিল সেই খ নাম্বারটার দিকে তাকাই। এই যে খ নাম্বারে কি বলা হয়েছে, যে এইখানে একটা মান দেওয়া হয়েছে, তারপর প্রমাণ করতে বলা হয়েছে এটা সমান এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড মনে করতে পারবো এটাকে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ অঙ্ক চলে আসছে। এবার চলে আসি এদিকে। এখন দেখি সর্বপ্রথমে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড এখানে যাব, আর রাইট হ্যান্ড সাইড রেখে রাখি দেবো সাইড করে। তবে একটা কথা মনে রাখবা, লেফট হ্যান্ড সাইড করো আর রাইট হ্যান্ড সাইড করো না কেন, এ বির মানগুলো না বের করে তো আমরা এখানে বসাতে পারি না, তাই না? তাহলে আমরা কি করব, আগে এ বির মানগুলো বের করে নেব। এই জন্য এখানে লিখছি। দেখেন তো এই যে উপসেটের মানটা আমরা কিভাবে বের করতেছি, এখানে কিভাবে বের করব কৌশলটা লক্ষ্য করব। এখানে বলছে x এর মানটা এমন নাও যেন 53 বড় হয়, তার চেয়ে বড় না হয়। তাহলে দেখো x এর মান যদি আমি 1 নেই তবু কিন্তু 1 এর চেয়ে 53 বড়, ঠিক না? আর যদি 2 নেই, 2 দুগুণা কত? 4। তো 2 দুগুণা 4, 4 এর চেয়েও কিন্তু 53 বড়। এখন এইভাবে যদি আমি x এর মান 7 নেই, 7 সাথে কত? 49, 49 এর চেয়েও 53 বড়। এবার x এর মান যদি 8 নেই, 8 8 কত? 64। তো 64 এর চেয়ে 53 কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তার মানে সুতরাং আমরা ধাপে ধাপে যদি আগাই, 1 থেকে 7 পর্যন্ত গেলেই এই 53টা বড় হবে, কিন্তু 8 গেলে হবে না। এই জন্য উপসেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7। নিশ্চয়ই বুঝতে পারছো, 8 নেওয়া যাবে না। এরপর এর দিকে তাকাই, কি বলছে? মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা নিতে হবে x থেকে 10 বড়, মানে মৌলিক সংখ্যাগুলো 10 এর মধ্যে নিতে হবে। এখন 10 এর মধ্যে মৌলিক সংখ্যা নেব, আগে তো জানতে হবে যে আমাদের মৌলিক সংখ্যাটা কি। এখন মৌলিক সংখ্যা কি এটা যদি না জানি তাহলে তো আমরা নির্ণয় করতে পারবো না। মৌলিক সংখ্যা হলো এমন একটি সংখ্যা যেই সংখ্যাটাকে 1 ছাড়া অন্য দিয়ে ভাঙাই যায় না। শুধুমাত্র 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাঙাই যায় না। তাহলে দেখি যে এই 10 এর 1 তো নেওয়া যাবে না, 1 তো প্রত্যেকটার সাথে হবে। 10 এর নিচে 2, 2 কে কেউ ভাঙাইতে পারবা? 1 ছাড়া 2 কে 2 আর ভাঙানো যাবে না, 2 ঠিক আছে। 3 কেও ভাঙানো যাবে না, 4 কে ভাঙা যাবে, 2 দুগুণা 4 ভাঙা যাবে, তাহলে নেওয়া যাবে না। 5 কে ভাঙা যাবে না, 6 কে ভাঙা যাবে, 3 দুগুণা 6। 7 কে ভাঙা যাবে না, শুধু 7 একের সাথেই যায়। 8 কে ভাঙা যাবে, 4 দুগুণা 8। 9 কে ভাঙা যাবে, 3 3 এবং 10 কেও ভাঙা যাবে, 5 দুগুণা 10। তাহলে এইগুলোই হলো মৌলিক সংখ্যা, এই এর মান এই মৌলিক সংখ্যাগুলো। এবার বি বলছে কি সংখ্যা? জোড় সংখ্যা। কি বলা হয়েছে? জোড় সংখ্যা বলা হয়েছে, ঠিক আছে? তো এখন জোড় সংখ্যা তো আমরা চিনি ছোটবেলা থেকে, 2 4 6 8 এগুলো জোড় সংখ্যা। তো এখানে কি পর্যন্ত নিতে বলছে? 1 থেকে বড় 6 পর্যন্ত নিতে হবে। এখন 6 নিব কিনা এইটা দেখো, তাকাও। এই যে বৃহত্তম চিহ্নের পাশে যদি এই টানটা দেওয়া থাকে তার মানে 6ও নেওয়া যাবে। আর যদি এই চিহ্নটা না থাকতো, টানটা না দেওয়া থাকতো বিরক্ত নিচে, তাহলে 6 কিন্তু নেওয়া যেত না। যেহেতু এই চিহ্নটা দেওয়া থাকে, যদি এখানেও দেওয়া থাকে, তাহলে বুঝে নিতে হবে এই চিহ্নের নিচে, বৃহত্তম চিহ্নের নিচে যে দাগটা দেওয়া হয় তার মানে ওই সংখ্যাটাও নেওয়া যাবে যদি হয় জোড়। তাহলে জোড় সংখ্যা কি? 6 পর্যন্ত, 2 4 6, কারণ 6ও নেওয়া যাবে। এটাই হলো বি এর মান। এখন আমরা দেখলাম যে প্রথম কাজ হলো উপসেট এ এবং বি এর মান আমরা নির্ণয় করে নিলাম প্রশ্ন থেকে। এখন আমরা এই কাজটা করব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের কাজ। এ এটাকে আমি বাংলায় বলি সবগুলো, হ্যাঁ, আর এটা বি পূরক। তো এই পূরকের মান হলো উপসেট মাইনাস। তার মানে স্যার আপনি বুঝাচ্ছেন যে পূরক মানে থাকলেই আমরা বসাবো উপসেট মাইনাস। ওকে, উপসেট মাইনাস। তাহলে এই পূরক আছে মানে উপসেট মাইনাস বসালাম। তারপর কি ছিল? এ সবগুলো বি বসাই রাখলাম, কোনো কথা নাই। উপসেটের মান বসাইলাম, আর এর মানও বসাইলাম, বির মানও বসাইলাম, যার পাশে যে চিহ্ন ছিল সেটাই বসাইছি। এখন আমার কাজ হলো সব মান বসার পরে এই দুইটার কাজ আগে করবো না এই দুইটার কাজ আগে করবো? চিন্তা করে দেখো, প্রথম ব্র্যাকেট, এই যে প্রথম ব্র্যাকেটটা যেখানে থাকবে ওইটা কাজটা আগে প্রথমে করতে হবে। এই দুইটা আছে না, তাহলে এই দুইটার কাজ আগে করবো।
এই চিহ্নটা মানে কি সবগুলো ধরতে হবে। তাহলে সবগুলো মানে কি 2ও বসবে, 3ও বসবে, 4ও বসবে, 5ও বসবে, আর 6ও বসবে, 7ও বসবে, মানে 2 ঘরে যা ছিল সব বসছে। একজন মানে প্রশ্ন করতে পারে যে স্যার 2 তো একবার 2বার আছে, তাহলে আমরা 2 কি 2বার নিব না, 2 যদি 4বারও থাকে 2 একবার নিতে হবে, মানে একটা সংখ্যা শুধু একবারই নেওয়া যাবে। আর 3 যদি আবার 4বার থাকে তবুও একবার নিতে হবে, এটা নিয়ম। তাহলে সবগুলো বসছে কিনা, এখানে সবগুলো বসছে। এখন আবার দেখো এটা থেকে এটা এখন বিয়োগ করব। বিয়োগ মানে কি? বিয়োগ মানে যেটার সাথে যেটা মিল খাবে এটা বাদ। এই যেমন 2 মিল খাইছে বা 3, 4, 5, 6, 7 সবগুলোই ম্যাচিং হয়েছে, শুধু এই যে 1টা আছে এই ঘরে কিন্তু 1 নাই, তার মানে এখানে 1 বসবে। বিয়োগ মানেই হলো এই ঘরের সাথে এই ঘরে যেগুলো মিল খাবে ওগুলো বাদ, আর যেটা মিল খাবে না সেটাই শুধু এখানে বসে থাকবে। এবার চলে গেলাম আমরা এইখানে, এই যে এদিকে আসি আমরা একটু লক্ষ্য রাখি। তাহলে দেখো এই যে এ উপরে পূরক আছে, পূরক কি শিখেছিলাম? উপসেট মাইনাস। তাহলে এ পূরক মানে কি? উপসেট মাইনাস এ, আর বি পূরক মানে কি? উপসেট মাইনাস বি। তাহলে বুঝতেই পারলাম যে এ পূরক মানে উপসেট মাইনাস এ, বি পূরক মানে উপসেট মাইনাস বি, আর এটা যা ছিল তাই। এখন লক্ষ্য করো এই যে উপসেটের মানটা বসাইছি এবং আমরা এই যে এর মানটা বসাইছি, আর এখানে উপসেটের মান বসাইছি, এখানে বির মান বসাইছি। তাহলে দেখে দেখে মান বসানোর পরে এখন কাজ কি? এইখানেও প্রথম ব্র্যাকেট এই দুটো আগে কাজ করব, এইখানেও প্রথম ব্র্যাকেট এই দুটো আগে কাজ করব। তো এখানে কি করব? ভাগ দিব 2, 3, 5, 7। এখানে যদি মনে মনে আমরা 2, 3, 5, 7 বাদ দেখি কি পড়ে থাকলো? 1, 4, 6। দেখেন তো 1, 4, 6 বসাইছি। আবার এখানে দেখেন 2, 4, 6 বাদ দিবেন এই দুইটার মধ্যে। তাহলে যে 2, 4, 6 বাদ দিলাম, তাহলে কি থাকলো? 1, 3, 5, 7। দেখেন তো 1, 3, 5, 7 বসাইছি না, মানে মিলগুলো বাদ দিচ্ছি। আর এটা মানে কি স্যার? এখন তো এটার মানে এটা পাইলাম, এটা মানে এটা পাইলাম, এটা মানে হলো মিলগুলো, এটাই মানে মিলগুলো। এইখানে 1, এখানে কি 1 আছে? অবশ্যই একটা 1 আছে, মিলে গেছে, 1 বসলো। এখানে 4, এখানে কোনোখানে 4 নাই, খুঁজেই পাচ্ছি না। তারপরে 6, কোনোখানে 6 নাই, খুঁজেই পাচ্ছি না এই ঘরে 6। তার মানে মিল কি শুধু খাইছে কি? 1। এখন লক্ষ্য করো এই যে আমাদের বাম পক্ষতেও কি ছিল উত্তরটা? 1, আর ডান পক্ষতেও উত্তরটা কি ছিল? 1। তাহলে দুইটাই ম্যাচিং হয়ে গেছে, মিলে গেছে, এই জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ যেহেতু করতে বলা হয়েছে প্রুফ। এইভাবে আমরা অঙ্কটা করব ইনশাআল্লাহ অতি সহজে। অনেকজন এটা এই অঙ্কটা অনেক বড় নিয়মে করে, হ্যাঁ এটার মান আগে বাইর করে এটার মান বাইর করে। তবে তোমরা যদি এইভাবে শর্টকাট করো খুব সুন্দর তাড়াতাড়ি দ্রুত গতিতে এবং নির্ভুলভাবে অঙ্কটা করতে পারবা। সকলকে ধন্যবাদ। আচ্ছা তাহলে এই অঙ্কটা তো বুঝলাম ইনশাআল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ বুঝতে পারছি। আমি আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা কি কাজ করব? লেফট হ্যান্ড সাইড থেকে এবং রাইট হ্যান্ড সাইড থেকে সুন্দর করে বসিয়ে রেখে দেব। রাখার পর ওইদিকে চলে যাব, যাওয়ার পরে কি করব? কারণ আমার কি পূরক মানে উপসেট আছে, উপসেটের মানটা বাইর করব, এর মান বাইর করব, বির মান বাইর করব। স্যার এইগুলো মান কেন বের করতে হবে? এগুলো মান না বাইর করলে এখানে বসাবো কেমনে? তো এই মানটা বের করার জন্য বলছি দেখেন উপসেট এখানে বলছে এমন একটা মান নিতে হবে যেন 53 থেকে ছোট হয়। তাহলে 53 থেকে ছোট হলে 7, 7 সাথে কত? 49। 53 হচ্ছে ছোট, আর 8 নিলে 8, 8, 64 ওটা নেওয়া যাবে না, তাহলে 1 থেকে 7। এখানে মৌলিক সংখ্যা চাইছে 10 থেকে ছোটগুলো মৌলিক সংখ্যা চাইছে। 10 চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর নাম কি? 2, 3, 5, 7। এরপর জোড় সংখ্যা আমরা যেটাই জানি 6 পর্যন্ত জোড় সংখ্যা চেয়েছে, 2, 4, 6, বাস কোনো কথা হবে না। এবার এই যে পূরকের মান উপসেট মাইনাস এটা বসাই রাখলাম, প্রত্যেকটার মান আমরা বসাই দিলাম। বসার পরে এটা প্রথম ব্র্যাকেট, তো এই দুইটার কাছাকাছি করলাম, এটা মানে হলো সবগুলো, আর এই সবগুলো বসাইলাম এখানে। এরপরে মিলগুলো যেটা ছিল মিলগুলো বাদ, মাইনাস মানে মিলগুলো বাদ দিয়ে শুধু -1 থাকলো, শুধু 1 থাকলো। আবার এ পূরক মানে কি? উপসেট মাইনাস এ, বি পূরক মানে কি? উপসেট মাইনাস বি। বসার পরে আবার সম্পূর্ণ মানটা এখানে বসাই দিলাম। বসার পরে এটাও প্রথম ব্র্যাকেট, এটা কাজ করব, এটাও প্রথম ব্র্যাকেট, এটারও কাজ করলাম। করার পরে এই দুইটার এই চিহ্নটাকে কি বলা হয়? মিল। এই দুইটার মধ্যে কোনটা মিল রয়েছে? 1। সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয়বারও বুঝিয়ে দিলাম দ্রুত গতিতে, আর প্রথমবারে বুঝাইছিলাম স্বল্প গতিতে। তোমরা প্রথম ভিডিওটা এবং দ্বিতীয় ভিডিওটা ম্যাচিং করে 2-3 বার দেখো, মনে হয় তুমি অন্যকে শিখাইতে পারবা। ধন্যবাদ। ওকে স্যার? জি স্যার। ওকে আচ্ছা, যাই হোক না কেন আমরা দেখলাম যে সৃজনশীলটার ক খ ইতিমধ্যে সমাধান করে ফেলেছি। এবার গ নাম্বারটা ছিল বাকি। গ নাম্বারে যে প্রশ্নটা এখানে করা হয়েছে তোমরা লক্ষ্য করো যে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার মান নির্ণয় করতে গেলে আমাদেরকে এই যে এটাতে যেতে হবে, তাই না? কারণ এখানেও আছে fx, এখানেও আছে fx, এই মানের উপর নির্ভর করে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমি এখানে আগে সর্বপ্রথমে কি লিখছি দেখেন, দেওয়া আছে কি দেওয়া আছে? এই যে fx সবার কি দেওয়া আছে? 3x + 1, 3x - 1 বাই না। আচ্ছা আমরা এখন দেখব যে আমাদের এইখানে এটা মান দেওয়া আছে, ভালো কথা, কিন্তু স্যার আপনি f1/x² নিলেন কেন? কারণ প্রশ্নের দিকে তাকাইলে আমরা দেখতে পাবো, একটু তাকাই প্রকাশ করে, এই যে 1/x² আছে। এখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে
আমরা ঠিক এই মানটাই এখানে বসাবো। কি দেওয়া আছে 1/x², এই জন্য আমরা x এর মান দিছি 1/x²। তাহলে এখন লক্ষ্য করি, এইদিকে লক্ষ্য করলে এখন হবে যে 1/x², তাহলে x এর জায়গায় শুধু বসছে 1/x², x এর জায়গায় শুধু বসছে 1/x²। ভালো করে তাকান, হ্যাঁ, তো শুধু x এর জায়গায় পরিবর্তন হয়েছে, অন্য কিছু পরিবর্তন হয় নাই। এখন দেখুন এটাকে আমরা সংক্ষিপ্ত আকৃতিতে কৌশলে কিভাবে গুণ করব। 3 কে 3, আর এই যে x² এর সাথে 1 কে গুণ করে x² কে x², একদম ক্লিয়ার, সহজ বুদ্ধি। হ্যাঁ, অনেকজন লসাগু করে করে তখন কিন্তু অনেকজন ভুলে যায়। এই সহজ পদ্ধতিটা তোমরা মাথায় রেখে দিও সবসময়। এই যে 3 এর সাথে উপরে গুণ দেবো, 3 কে 3, মাইনাস চিহ্ন আছে না, মাইনাস বসাই দাও। আর এই যে নিচের সাথে রেখে গুণ করে x² কে x², সহজ না? অতি সহজ। তার মানে এটার মান আমরা পেয়ে গেলাম এটা। এখন কি করব, এই যে আমাদের প্রশ্নের দিকে একটু আসি, প্রশ্নের দিকে এইটাই ছিল কিন্তু প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু এখানে তোলা হয়েছে, ঠিক আছে? তা প্রশ্ন মনে করে এটাই, এই প্রশ্নটা প্রদত্ত রাশি যেহেতু এটা, এইখানে দেখো এই যে 1/x², এই যে এটা না, এটা এই যে এটা। আচ্ছা, তা এটার মান আমরা কি পেয়েছি? 3 + s²/3 - s²। এটার জায়গায় শুধু মানটা বসাইছি, আবার এটার জায়গায় শুধু মানটা বসাইছি, বাকি +1 - 2 যা ছিল তাই আছে। তাহলে স্যার আপনি কি করছেন, শুধু f 1/x² এর মানটা এখানে বসিয়ে দিয়েছেন, এই যে দেখে দেখে মানটা বসিয়ে দিয়েছেন। ক্লিয়ার? আবার ওই আগের বুদ্ধিটা করো, এই যে এটা আছে না, এটা আগে বসিয়ে দাও, দিছি, এই যে এটা আগে বসিয়ে দিছি, আর নিচের সাথে রেখে গুণ করব। তো 3 - s² এর সাথে যদি 1 কে গুণ করি ওইটাই পাই, এই যে বসে গেল, কত সহজ। এখন আবার এটা আছে না উপরে, এটা এখানে বসিয়ে দিলাম, ভালো করে তাকান, বসিয়ে দিলাম। তাহলে এটার সাথে কাকে গুণ হবে? এই সাইডটাকে, এই যে মাইনাস দেওয়ার পরে 3 × 2 = 6, 2 এর সাথে x² গুণ করলে 2x²। স্যার প্লাস কেন হলো? এই মাইনাস মাইনাস গুণ করে কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। সহজ পদ্ধতি, আমি আবার বলি একদম, এটা আগে সম্পূর্ণ বসিয়ে দাও। এই যে প্রথমে উপরে যেটা আছে বসিয়ে দিছো, বসিয়ে দেওয়ার পরে এটার সাথে এই উপরটাকে গুণ করো। 2 এর সাথে 3 কে গুণলে 2 × 3 = 6, মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সাথে x² গুণ করলে 2x²। এত ইজি। অনেকদিন এটাকে লসাগু করে, আমি আগে বলে দিই, লসাগু করতে গিয়ে কিন্তু বেবিল করে ফেলায়, কিন্তু এটা একদম ইজি পদ্ধতি। এবার দেখো +s² - s² কাটা। আচ্ছা, এখন এখানে কি হবে স্যার? এখানে দেখো 3 আর 6 আছে, কেমন দেখায়, তাই না? তাহলে আমরা কি করি, এই যে 2s² আর একটা 1s², 2 আর একে কত হয় স্যার? 3x² হয়। আর এখানে 6 থেকে 3 কে বাদ দিলে 3 হয়, যেহেতু 6 বড়, 6 এর সামনে কি চিহ্ন ছিল? মাইনাস। তাহলে এই মাইনাসের 6 থেকে 3 কে বাদ দিলে -3 হয়। তোমরা যদি ক্যালকুলেটরে চাপো 3 - 6, তবুও -3 আসবে, যেভাবে করো। এবার নিচে কি করছেন স্যার? এই 3 কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকলো শুধু কে পড়ে x², এখানে থাকলো মাইনাস, এখানে 3 তো কমন নিয়ে নিছি 1। এখন এই 3 দিয়ে 6 কে কাটলাম, 3 কে 3, 3 × 2 = 6। তো যাই হোক, 3 কে 3, 3 × 2 = 6 বসার পরে আমাদের বাকি যে অংশটুকু আছে, যার পরটা আসছে জন্য ধরে না, হ্যাঁ, এই বাকি যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। এটাই হলো আমাদের অ্যানসার। কথা বুঝছো? তো আমরা দেখলাম যে অঙ্কটা আমি প্রথম থেকে একটু বুঝিয়ে দিলাম, এবার একটু হালকাভাবে আরেকবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে এটা দেওয়া আছে fx এর মান, এটা দেওয়া আছে, আর আমরা শুধু x এর জায়গায় 1/x² বসাইছি। ওকে, এখন দেখো 3 কে 3, x² কে x², আবার দেখো 3 কে 3, x² কে s, এর উপরে প্লাস ছিল প্লাস, নিচে মাইনাস মাইনাস, এইটার মান এটা। এবার এখানে এই যে এটার মানটা আমরা বসাইলাম, এইটার মানটাও বসাইলাম, বসার পর আগের মতো চালাকি, এই উপরেরটা এখানে রেখেই দিলাম, এইটার সাথে এটা গুণ, একের সাথে গুণ দিলে তো ওইটাই হবে। আবার এটা বসিয়ে দিলাম, এটার সাথে এটা গুণ, 2 × 3 = 6, 2 × 1 = 2। আর যাই হোক, এখন এখানে দেখো +s² - s² কাটা, 3 আর 3 = 6, এটা সবাই জানি আমরা। আর 6 থেকে 3 বাদ দিলে -3 হয়, 2টা x², একটা s², 3টা হলো, 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে থাকলো s², মাইনাস কিছু নাই মানে 1, 3 দিয়ে 6 কে কাটলে 3 × 3, 3 × 2 = 6, আর 2 উপরে থাকলো, নিচে থাকলো x² - 1। এইভাবে এরকম অঙ্কটা যদি বানিয়েও দেয় তোমাদেরকে, তোমরা শুধু এইভাবে মানটা বসাবো, ইনশাআল্লাহ সহজ অঙ্কটা করতে পারবা। সকলকে বলতেছি, অঙ্কটা একটু প্রথম থেকে তোমরা আবার দেখো, প্রথম থেকে ভিডিওটা আবার দেখে তুমি নিজে নিজে একবার করার চেষ্টা করো, এবং যদি তুমি পারো এই অঙ্কটা আবার তৈরি করো, একটু সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়ে তৈরি করো, হ্যাঁ, একটু 3 থেকে 5 দাও, তারপরে 1 এর জায়গায় 3 দাও, তারপরে এই যে 2 দেওয়া আছে, 2 এর জায়গায় তুমি 4 দাও, এইভাবে তৈরি করে অঙ্কটা করো। কিন্তু নিয়ম একটাই, মাথায় রাখবা, নিয়ম কিন্তু একটাই। এই নিয়ম দিয়ে তুমি এই অঙ্কটা বারবার কালচার করো। আমরা যে আজকে যে এই ভিডিওতে দেখলাম ক, খ, গ, তিনটাই কিন্তু ভিন্ন ধর্মী অঙ্ক,
একটা অঙ্কের সাথে একটা অঙ্কের সম্পর্ক নাই। এই তিনটা নিয়ম শিখা মানে কি এই অধ্যায়টাকে চিবিয়ে খাওয়া। সুতরাং এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো এই সৃজনশীলই রয়েছে, করবা, নিজে গিয়ে নিজের জয়টা